আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সহজেই একদম সহজ করে ইংরেজি ভাষাটা শেখা যায়। আমাদের এই দেশের শিক্ষিত একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে ইংরেজির একটা ভীতি দেখা যায়, আর তার কারণ হলো আমাদের ইংরেজির কাঠামোগত গঠনটা অনেক শিক্ষিত জনগণই আমরা জানি না। এই কারণে আমাদের ইংরেজিটা শিখতে হলে ইংরেজির কাঠামোগত গঠন প্রণালীটা জানতে হবে। আমরা প্রতিনিয়তই বাংলা ভাষায় কথা বলি, যে ভাষাটা আমরা ভূমিষ্ঠ হবার পর মায়ের মুখ থেকে, বাবার মুখ থেকে, প্রতিবেশীর মুখ থেকে শুনেছি, শুনে শুনে শিখেছি। এই বাংলা ভাষায় কথা বলতে আমাদের কোনো নিয়ম কানুন শিখতে হয় না, কারণ সেটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই আমরা শুনে শুনে শিখে গেছি। এবং এই ভাষার মধ্য দিয়ে মানুষের সাথে, জনগণের সাথে কিংবা শিক্ষাক্ষেত্রে ভাবের আদান প্রদান করতে, নিজেদের মনের ভাব প্রকাশ করতে আমাদের নিয়মকানুন শিখতে হয় না, এমনিতেই শেখা হয়ে যায়। কিন্তু আমরা যখন ভিন ভাষায় কথা বলবো, আমরা যখন ইংরেজি ভাষায়, আরবি ভাষায়, ফার্সি ভাষায় বা অন্যান্য ভাষায় কথা বলবো, সেই ভাষাটা কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে খুব কাজে লাগে না, কারণ আমাদের বিশাল জনগোষ্ঠী ইংরেজি ভাষায় কথা বলে না। ইংরেজি ভাষা, ইভেন আমাদের লেখাপড়ার মাধ্যমও কিন্তু ইংরেজি না, যে কারণে ইংরেজি শিখতে গিয়ে ইংরেজি শিক্ষাটায় আমরা অনেকটাই পিছিয়ে পড়ে গেছি। আর তাছাড়া আমাদের শিক্ষাগত যে শিক্ষার যে সিস্টেম, ওই শিক্ষার সিস্টেমেও আমাদেরকে ভালোভাবে ইংরেজি শিখতে সুযোগ দেয় না। আধুনিককালে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কমিউনিকেটিভ ইংলিশটা খুব প্রচলিত, কিন্তু কমিউনিকেটিভ ইংলিশটা তো আমাদের কমিউনিকেশন হয় না। কারণ কমিউনিকেশন হয় না, একজন আরেকজনের সাথে ইংরেজিতে কথা বলি না, ফলে আমরা ইংরেজিতে পিছিয়ে আছি। আমরা নিত্যদিন কোনো কিছু সম্বন্ধে ব্যাখ্যা করি, বর্ণনা করি, বিশ্লেষণ করি, কোনো কিছু সম্বন্ধে বিবৃতি দিই, কোনো কিছু জানার জন্য কাউকে কোনো প্রশ্ন করি, কারোর জন্য প্রার্থনা করি, দোয়া করি, কোনো কিছু সম্বন্ধে আদেশ করি, নির্দেশ দেই, নিষেধ করি, উপদেশ দেই, সুখ দুঃখের বহিঃপ্রকাশ ঘটাই আমাদের অভিব্যক্তিতে, কথায়, ভাষায়, চাল চলনে। এসবই ভাষার অংশ, এসবই ইংরেজিতেও এই ধরনের অভিব্যক্তিগুলি প্রকাশ করা হয়। যারা ইংরেজি ভাষাভাষী তারা প্রকাশ করে থাকে, কিন্তু আমরা কিন্তু এটা পারি না। আমরা পারি না এই কারণেই আমরা সচরাচর ইংরেজিতে কথা বলি না। তো আমরা অবশ্যই পারবো, অবশ্যই শিখবো, এবং শিখতে গেলে আমাদের খুব সংক্ষিপ্ত আকারে কিছু নিয়ম মনে রাখতে হবে, নিয়ম অনুযায়ী চর্চা করতে হবে। 2-4-10টা সেন্টেন্স শিখে, 2-4-10টা শব্দ শিখে, অল্প কিছু কথা বলতে জানা, এতে আমাদের ইংরেজি জানা হয়ে যায় না। এবং এইভাবে ইংরেজি শিখলে, 2-4-10টা সেন্টেন্সের মাধ্যমে ইংরেজি শিখলে আমরা অ্যাডভান্স লেভেলে যাই ইংরেজিটা বুঝি না, কোনো টপিক বুঝি না। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ইংরেজিটা আমাদের খুব প্রয়োজন, ইংরেজিটা জানার প্রয়োজন। কিন্তু 2-4-10টা শব্দ কিংবা বাক্য মুখস্থেই আমরা ইংরেজিটা জানতে পারবো না। তাই এই ছোট্ট নিয়মগুলি, অল্প কয়েকটা নিয়ম যদি আমরা কন্টিনিউ সবসময় মনে রাখতে পারি, তাহলে আমাদের ইংরেজি জানাটা সহজ হয়ে যাবে এবং আমরা সহজেই শিখে যেতে পারবো। তবে যারা অ্যাডভান্স লেভেল ইংরেজি জানেন, যারা ইংরেজিটা বলতে পারেন, যারা ইংরেজিতে ভাবের আদান প্রদান করতে পারেন, আমার আজকের এই বিষয়বস্তু ঠিক তাদের জন্য না। যারা বিগিনার লেভেলের, যারা কেবল ইংরেজিটা শিখতে চান, তাদের প্রয়োজনে, তাদের দৈনন্দিন জীবনে, আধুনিক তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কাজে লাগাতে যারা ইংরেজি ভাষাটা শিখতে চান, আমার এই ক্লাসটা ঠিক তাদের জন্য। ইংরেজিটা শিখতে হলে আমাদের সর্বনিম্ন 5টা বিষয়ের দিকে নজর রাখতে হবে। প্রথমত হইল একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, পার্সন এবং নাম্বার। এই 5টা বিষয় সম্বন্ধে আমাদের জানা থাকলে, একটা সেন্টেন্সে রাখলে বাকি ব্যবহার আমরা করতে পারবো। এবার আসুন সাবজেক্ট। সাবজেক্ট হলো
দুইটা অর্থ আছে সাধারণ অর্থে। এক সাবজেক্ট হলো বিষয় এবং আরেক সাবজেক্ট হলো কর্তা। বানান এক, কিন্তু অর্থের ভিন্নতা। এখানে সেন্টেন্সে কিংবা ইংরেজিতে কথা বলায় আমরা যে সাবজেক্টটা ব্যবহার করব সেটা কর্তা হিসাবে। সাবজেক্ট এখানে হলো কর্তা। আমরা কেবল সাবজেক্টটাই বিবেচনা করব। এই অংশে আমরা কেবলই সাবজেক্টটা বিবেচনা করব, সাবজেক্টগুলি কিভাবে আসে, সাবজেক্টগুলি কিভাবে ব্যবহার হয়, এই বিষয়টা। আই গো টু স্কুল, উই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল, হি অর শি গোজ টু স্কুল। এখানে সাবজেক্টের ফর্মটা আমাদের বুঝতে হবে। যেমন আই, এটা হলো ফার্স্ট পারসন। পৃথিবীতে আই বা আমি ছাড়া আর কোনো ফার্স্ট পারসন নেই, সিঙ্গুলার নাম্বার নেই। আর প্লুরাল নাম্বারে উই, উই ছাড়া আর পৃথিবীতে কোনো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার নেই। যদিও সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার এবং পার্সনের বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু এখানে আমরা শুধুই খেয়াল করব, লক্ষ্য রাখব যে আমাদের সাবজেক্টটা কি ব্যবহার হচ্ছে। এখানে প্রথম সেন্টেন্সে আই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, পরের সেন্টেন্সে উই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তৃতীয় সেন্টেন্সে ইউ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, এবং এরপরের সেন্টেন্সটায় ইউ, কিন্তু এই ইউ প্লুরাল ফর্ম, মানে বহু বচন, বহুজনকে বোঝানো হয়েছে। ইউ গো টু স্কুল। এবং শি, হি, এই যে দুইটা শব্দ, হি সাধারণত ব্যবহার হয় পুরুষের বেলায় আর শি ব্যবহার হয় মহিলার বেলায়, নারীর বেলায়, এবং দুইটার অর্থই তিনি বা সে। এখানে ভার্বের সাথে গোজ বলা হয়েছে। এর আগের যে সেন্টেন্সগুলি সেখানে শুধুই গো ব্যবহার করা হয়েছে, এখানে হলো গোজ। আমরা ভার্বের পর্যায়ে যখন আলোচনা করব এটা গোজ কেন হলো সেই বিষয়গুলি আমরা আলোচনা করব, কিন্তু এখানে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হি, শি, এবং যে কোনো নাম যেমন রহিম, করিম, ডগ ইত্যাদি হলো নাম। এই যে কোনো নাম, হি, শি এবং ইহা, দ্যাট ইজ ইট, এগুলি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল হয় কি, হি, শি, ইট বা যে কোনো নামের যে প্লুরাল ফর্ম সেটা হলো দে, দেয়ার, দ্যাম, দিজ, দোজ। এখানে মনে রাখতে হবে প্রতিটা বাক্যে, প্রতিটা সেন্টেন্সে, প্রতিটা ইংরেজি সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টটা মনে রাখতে হবে। আমরা সাবজেক্টটা যাকে নির্ধারণ করি, যেমন আই, উই, হি, শি, রহিম, করিম, ইট ইত্যাদি, ইউ প্রভৃতি হলো সাবজেক্ট। আমরা মনে রাখবো, অবশ্যই মনে রাখবো, একটা সেন্টেন্স গঠন করতে হলে একটা সাবজেক্ট অবশ্যই লাগবে। আর সেই সাবজেক্টটা আমরা যে পার্সন, যে নাম্বার অথবা যে নামে যাকেই নির্ধারণ করি, কোনো পাখিকে নির্ধারণ করি কিংবা কোনো প্রাণীকে নির্ধারণ করি, কোনো মানুষকে নির্ধারণ করি, সাবজেক্টের প্রতি খেয়াল রাখতে হবে। এবং একটা সেন্টেন্সে অবশ্যই একটা সাবজেক্ট ব্যবহার হয় এবং সাবজেক্টটা মনে রাখতে হবে। একটা সেন্টেন্স শুরু করতে সাবজেক্টের পরপরই, বিশেষ করে ইংরেজি সেন্টেন্সে যে শব্দটা ব্যবহার হয়, যে পদটা ব্যবহার হয়, সেটা হলো ভার্ব। এখানে ভার্ব আবার দুই প্রকার, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা হলো প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ভার্ব। অক্সিলারি অর্থ সাহায্যকারী ভার্ব। এই ভার্বটা আমাদের লাগবে। সাহায্যকারী ভার্বটা আমরা আরও অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। আর পরবর্তীতে অক্সিলারি ভার্বের ব্যবহার যখন আসে তখন আমরা অক্সিলারি ভার্ব সম্বন্ধে আলোচনা করব। বাট আমাদের এখন বর্তমানে একটা সেন্টেন্স গঠন করতে প্রিন্সিপাল ভার্ব অবশ্যই লাগবে। প্রিন্সিপাল ভার্ব হলো আই গো টু স্কুল, এখানে গো হলো প্রিন্সিপাল ভার্ব। উই গো টু স্কুল, এই যে গো, যে আগের যে আলোচ্য যে কটা সেন্টেন্স আলোচনা করেছে সেখানে যে গো ভার্বের ব্যবহার করা হয়েছে, একটাই ভার্ব ব্যবহার করা হয়েছে, ওই গো ভার্বটা হলো প্রিন্সিপাল ভার্ব, মানে মূল ক্রিয়া। কর্তা যা করে, সাবজেক্ট যত কিছু করে, একটা কাজকে আশ্রয় করে তো করে, একটা কাজ করে। ইভেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো কাজ না করলেও কাজ হয়ে যায়। ধরেন আমি ঘুমিয়ে আছি,
স্বাভাবিক অর্থে আমরা আমাদের ঘুমানোর সময় তো আমরা কোনো কাজ করি না, শুধুই ঘুমাই। এই যে ঘুম, ঘুম ইংরেজি কি? স্লিপ। এই স্লিপটাও ভার্ব, অর্থাৎ আপনি নিজে না করলেও কাজটা চলছে। প্রকৃতি এবং পৃথিবীতে কাজ ছাড়া কোনো কিছু ঘটে না। সুতরাং মনে রাখতে হবে, ইংরেজি সেন্টেন্স গঠন করতে হলে সাধারণত এবং স্বাভাবিকভাবে সাবজেক্টের পরই ভার্ব বসবে। আমরা অক্সিলারি অপশনটা এখন বাদ। অক্সিলারি অপশনটা যখন আসে তখন আমরা ব্যবহার করব, আলোচনা করব কোনগুলি প্রিন্সিপাল ভার্ব। এটাও তো বুঝতে হবে। প্রিন্সিপাল ভার্ব হলো গো, রান, ওয়ার্ক, রিড, ইট, টক, স্পিক প্রভৃতি। এগুলি হলো প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ আমাদের নিত্যদিনের যে কাজগুলি করি এই কাজগুলির এক একটা নাম আছে। যেমন আমি গাছ কাটি, ভাত খাই, ঘুমাই, বই পড়ি। এই যে পড়া, খাওয়া, ঘুম, কাটা এগুলি হলো ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আমাদের মনে রাখতে হবে সাবজেক্টের পরপরই একটা প্রিন্সিপাল ভার্ব বসবে। এবং এই ভার্বটা যদি সেন্টেন্স গঠন করতে যদি আমরা মনে রাখি যে আমার একটা ইংরেজিতে কথা বলছি, ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের প্রথম কি দরকার? একটা সাবজেক্টের দরকার, এরপরে একটা প্রিন্সিপাল ভার্বের দরকার। আমরা যারা ইংরেজিটা কম বুঝি অবশ্যই আমরা মনে রাখবো যে সাদামাটা অর্থে, সাধারণ অর্থে সাবজেক্টের পরে একটা প্রিন্সিপাল ভার্ব বসবে। এটুকু মনে থাকলেই চলবে। আমরা মানে প্রাথমিকভাবে শিখতে পারবো, প্রাথমিকভাবে জানতে পারবো এবং প্রাথমিকভাবে আমরা আর ভুলবো না। আমরা যদি মনে রাখি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে একটা প্রিন্সিপাল ভার্ব বসে, এরপরে অবজেক্ট বসে। অবজেক্টগুলি কি কি এখানে? অবজেক্ট হলো কর্ম, অর্থাৎ কর্তা বা সাবজেক্ট যে জিনিসটা, যে বিষয়টা অথবা যা কিছুকে আশ্রয় করে তার কাজটা সম্পাদন করে, কাজটা করে, এটা হলো কর্ম। যেমন আমি একটি বই পড়ি, আই রিড এ বুক। আচ্ছা, আমাদের এর আগে টপিক্সের আলোচনা ছিল কি সাবজেক্টের পরেই ভার্ব বসে। এখন আই রিড এ বুক, আই আমি, সাবজেক্ট, রিড প্রিন্সিপাল ভার্ব। কি করি? বই পড়ি। কয়টা বই? একটা বই। এ আমরা আলোচনায় আনবো না, আমরা আলোচনায় আনবো বুক, বই। এই বইটা হলো কর্ম, কারণ বইটা না থাকলে আমি কি পড়বো? আমি তো কিছু করব না। সঙ্গত কারণে এই বইটা হলো অবজেক্ট। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়। এখানে সে সাবজেক্ট, হি সাবজেক্ট, ইটস প্রিন্সিপাল ভার্ব, রাইস অবজেক্ট। মনে রাখতে হবে আমরা যেন সাবজেক্টের পরে ভার্ব, আমি বারবার বলছি এই কারণ আমরা কিন্তু ইংরেজিটা স্বাভাবিক অবস্থায় শিখতে চাচ্ছি এবং সহজভাবে শিখতে চাচ্ছি। এই হিসাবে একটা সেন্টেন্স তৈরি করতে, অর্থাৎ একজনের সাথে কথা বলতে এবং আমাদের মনের ভাব প্রকাশ করতে সাধারণ অর্থে সেন্টেন্সের শুরুতে একটা সাবজেক্ট বসবে, এরপরে প্রিন্সিপাল ভার্ব বসবে, এরপরে অবজেক্ট বসবে। এটা যেন আমরা না ভুলি, আমরা যেন বারবার চর্চা করি, যেন সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, এরপরে প্রিন্সিপাল ভার্ব বসবে, এরপরে একটা অবজেক্ট বসবে। এই বিষয়গুলি যেন আমরা মনে রাখি। এবং সাবজেক্ট কি? যিনি কাজ করেন। যেমন ইউ রিড এ বুক, হি রিডস এ বুক। ইউ তুমি বা তোমরা, এই যে ইউ তুমি বা তোমরা, ইউ সাবজেক্ট, রিড এ বুক, এই যে রিড এ বুক এটা কি? ভার্ব, রিড ভার্ব, বুক অবজেক্ট। এই মূলত আমরা সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট কাকে নির্ধারণ করব, কোন ভার্বটা ব্যবহার করব, অথবা আমাদের প্রেক্ষিত বা প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে আমরা কোন ভার্বটা বলতে হবে, এটা আমাদের কাজে বলে দেবে, সময় বলে দেবে। তবে মনে রাখতে হবে সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব বসবে, প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্ট বসবে। মোটামুটি এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের ব্যবহার জানা থাকলেই আমাদের ইংরেজির প্রাথমিক সোপান মোটামুটি শেষ হয়। এবার আসা যাক পার্সন এবং নাম্বার। পার্সনের বাংলা অর্থ হলো পুরুষ। আমরা মনে রাখতে হবে, আমরা যারা বাংলা ব্যাকরণ পড়েছি তারা হয়তো জানি পার্সন অর্থ পুরুষ।
আর ইংরেজিতে বলা হয় পার্সন, বাংলায় হলো পুরুষ। পার্সন হলো 3 প্রকার। একটা হলো ফার্স্ট পার্সন, বাংলায় উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন ইংরেজিতে, বাংলায় মধ্যম পুরুষ। আর থার্ড পার্সন ইংরেজিতে নাম পুরুষ। আই ছাড়া পৃথিবীতে আর কোনো ফার্স্ট পার্সন নেই। আই হলো ফার্স্ট পার্সন, কিন্তু নাম্বারের হিসেবে একবচন, সিঙ্গুলার নাম্বার। আর সেকেন্ড পার্সন হলো ইউ। থার্ড পার্সন হি, শি, ইট অর এনি নেম, অর্থাৎ পৃথিবীর যত নাম আছে এর নাম হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এবার নাম্বার হলো 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। প্রতিটা সাবজেক্টের সিঙ্গুলার নাম্বার আছে, প্লুরাল নাম্বার আছে। প্রতিটা সেকেন্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার আছে, প্লুরাল নাম্বার আছে। প্রতিটা থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার আছে, প্লুরাল নাম্বার আছে। তো বন্ধুরা, এই হলো আমার আজকের ক্লাসের বা আলোচনার বিষয়। এগুলি ছিল, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমার এই আলোচনাগুলি আপনাদের কাছে ভালো লাগে, ন্যূনতম আপনি উপকৃত হন, তাহলে একটা লাইক দিবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টে, একটা শেয়ার দিবেন। সবাই ইংরেজিটা শিখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য।